আসন্ন বাজেটেও ঘাটতি মেটাতে নির্ভর করতে হবে বিদেশি অর্থায়নের উপর। প্রকল্প বাস্তবায়নের সঠিক পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে প্লাবিত সিলেটের ৮ উপজেলা, পানিবন্দী ৬.৫ লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ। এবং ভারতের লোকসভা নির্বাচনে চলছে শেষ ধাপের ভোট গ্রহণ। বিজেপির এনডিএ ও কংগ্রেসের ইন্ডিয়া জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। ছোট বড় মাঝারি নানা প্রকল্প হাতে নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ, আর তা বাস্তবায়নের প্রতি বছরে বাজেটে থাকে বিশেষ পরিকল্পনা। আসন্ন বাজেটেও ঘাটতি মেটাতে থাকছে বিদেশি অর্থায়ন নির্ভরতা। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের দরকার সঠিক পরিকল্পনা, না হলে বাড়বে উদ্বেগ। মিতুর বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবির হোসেন। দীর্ঘদিন থেকেই আয় ব্যয়ের বিপুল ঘাটতি চক্র নিয়েই বাজেট দিতে হচ্ছে সরকারকে। বাজেটের আকার প্রতি বছরেই যখন বাড়ছে, তখন ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য থাকছে না। যথারীতি বাড়ছে ঋণ নির্ভরতা, যার সুদ দিতে আবার চাপে পড়ছে অর্থনীতি। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের অর্থনীতি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে সঠিক দিশা ঠিক করতে না পারলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ভর্তুকি থাকার পরও যদি নিয়মিত কর নিশ্চিত করা যায়, তাহলে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমবে বলে মত এই বিশেষজ্ঞের। যদি ৪ কোটি এসএসসি টাকা দেয়, তাহলে এই বাজেটের পরিমাণ এখনই এই সরকারের আমলেই এই 5 বছরে আমরা যদি সত্যিকারের মেজার নেয়, তাহলে কিন্তু এই সরকারি আগামী 5 বছর পর্যন্ত যদি থাকে, এই 5 বছরের ভিতরে আমরা এইটা 3 গুণ করা সম্ভব। এদিকে বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতার বিকল্প ভাবছে অর্থনীতিবিদরা। আমরা যে ট্যাক্স পাই 1 লাখ বা 2 লক্ষ কোটি টাকা, কিন্তু আমরা এক্সামশন, অ্যালাউন্সেস এগুলো দিয়ে রাখছি। কিন্তু এগুলো যদি দিয়ে না রাখতো, আমার কিন্তু রেভিনিউতে আরও 1 লাখ 1.5 লাখ কোটি টাকা কিন্তু যোগ হতো। এগুলির বেনিফিট কিন্তু জনগণ পাচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, সাবসিডি দিলে জিনিসটা সহনীয় অবস্থায় থাকতেছে। অনেকগুলি পরিকল্পনা আছে। নানামুখী সংকটে থাকা অর্থনীতিকে পথ দেখাতে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনায় সরকারকে অন্য যে কোনো সময়ের তুলনায় এবার বড় চ্যালেঞ্জ সামলাতে হবে। বাজেটের কারণে মূল্যস্ফীতির চাপ যেন না বাড়ে, রিজার্ভ যাতে আরও না হারিয়ে যায়, সেদিকেও বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢলে সিলেটের ৮ উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছেন ৬,৪৩,৪৭০ জন মানুষ। প্লাবিত হয়েছে সুরমা নদীর তীরবর্তী সিলেট নগরীর নিম্ন অঞ্চলও। এতে নগরীর বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত ৪,০০০ পরিবার। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত বন্যা পরিস্থিতির সার্বিক প্রতিবেদনে বলা হয়েছে, জেলার ১৩টি উপজেলায় বন্যা প্রস্তুতি হিসেবে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ৫৪৭টি। বন্যা কবলিত ৮ উপজেলার আশ্রয় কেন্দ্রে ৩,৭৩৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন। সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ উপজেলায়। এতে প্লাবিত হয় সিলেট সদর উপজেলাও। এদিকে বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা সহ উত্তরবঙ্গের বিভিন্ন নদ নদীর পানি। এ বিষয়ে আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? মেরি, তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল গতকালকে, আজকে নামা শুরু করেছে। আমরা আজকে তিস্তার পাড়ে এসেছি, আমরা দেখতে পেয়েছি এবং জানছি এখানকার জেলা প্রশাসক, এখানকার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী উত্তর অঞ্চলে, তিনি আমাদেরকে যারা জানিয়েছেন যে পানি বৃদ্ধি পেয়েছিল। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে চর অঞ্চলে যে
এখানে সবুজ সমাহারে ভরে গেছিলো, কিন্তু এই পানি তখন ছিল না। আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ফসল পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বাদাম এ সময় রয়েছে, কিছু ইরিবোরো চাষ ছিল, এই ফসলগুলো কিন্তু তলিয়ে গেছে। তারা দেখতে পাচ্ছেন কষ্ট করে অনেকে বাদাম কিন্তু পানির নিচ থেকে তারা তুলছেন এখনও, যারা এখানকার কৃষক রয়েছেন। তারা বলছেন যে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আমাদের এই ফসলগুলো তলিয়ে যায়। এখন তারা বিপাকে পড়েছেন। এখানে হাজার হাজার হেক্টর জমিতে কিন্তু এই আবাদ হয়েছিল, বিভিন্ন ধরনের ভুট্টা থেকে শুরু করে নানান ধরনের কৃষি ফসল কিন্তু এখানে উৎপন্ন হয়। এখানে নানান ধরনের সবজি, কুমড়ো থেকে শুরু করে নানান ফসল কিন্তু তলিয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বারবার বলা হয়েছে যে সিকিমে যে বন্যাটা হয়েছে সে পানি এখনও ঢোকেনি। গতকালকে একটু বৃদ্ধি হওয়ার পর আজকে কিন্তু কমে গেছে। তারপরে তারা বারবার বলছেন যে এখানে পানি বৃদ্ধি পেলে আমাদের পদক্ষেপ রয়েছে। তো ভাঙ্গনের কথা আমরা জিজ্ঞেস করেছি, তারা বলেছেন যে ভাঙ্গনের বিষয়ে যদিও তৎপর আমরা রয়েছি, তবে এখন পর্যন্ত তেমন ভাঙ্গন শুরু হয়নি। তারপরে মর্না ইউনিয়নে গত কয়েকদিন আগে আমরা ভাঙ্গনের খবর পেয়েছি, আমরা ইতিপূর্বে আমরা জানিয়েছিলাম। পানি উন্নয়নের বোর্ডের পক্ষে তারা বলছেন যে আমরা পর্যাপ্ত তৎপর রয়েছে, আমরা পদক্ষেপ নিয়েছি। এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মহিপুরে এসেছি, মহিপুর ব্রিজের নিচে আমরা দেখতে পাচ্ছি একটু পানি তারপরেও বৃদ্ধি পেয়েছে। আমি বারবার যেটা আমরা এখানকার কৃষকরা অভিযোগ করে বলছেন যে এখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নানান ফসল তারা তলিয়ে গেছে। এখানকার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন, বিভাগীয় কমিশনার জানিয়েছেন যে আমরা কৃষকদের জন্য যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণে আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি, এবং যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কৃষকদের সহায়তা করবে, এমনটি তারা জানিয়েছেন। এখানকার ইউনো যেটা রয়েছেন গঙ্গাসভা, তিনিও জানিয়েছেন যে আমরা তৎপর রয়েছি, কোনো ধরনের যদি কোনো ক্ষতিগ্রস্ত খবর পাওয়া যায় আমরা তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নেব, এমনটি তারা জানিয়েছেন। তবে সকাল থেকে এখানকার কৃষকদের সাথে আমরা যেটা কথা বলে জেনেছি, তারা বলছেন যে আমার যা ক্ষতি হওয়ার কিন্তু হয়ে গেছে, আরও যদি পানি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু এখানকার যে ফসলগুলো তলিয়ে গেছে, যে ফসলগুলো দ্রুত আমাদের উঠতো সেই ফসলগুলো আমরা কিন্তু আর উঠাতে পারবো না, এমনটি তারা বলেছেন। সব মিলিয়ে কিন্তু আমরা তিস্তা পাড়ে যে খবর নিয়ে দেখেছি, এখানে পানি বৃদ্ধি পাওয়ার কারণে যথেষ্ট ক্ষতি হয়েছে। কিছুদিন আগে কিন্তু চরে কিন্তু আমরা দেখছি যে এখানে নৌকা চলতে পারতো না, আজকে কিন্তু নৌকা চলার পানি হয়েছে। আরও এই পানি বৃদ্ধি পেলে বারবার তার যে কৃষকদের এই বাড়িঘর যারা অনেকে সরিয়ে এনেছেন, বিশেষ করে এখানে কাউনি এলাকা এবং শুরু করে কাউনিয়া থেকে শুরু করে এখানে রয়েছে আপনার লালমনিরহাট, এই এলাকায় কিছু কিছু বাড়িঘর সরে নিতে হয়েছে যারা চরে এখানে বসবাস করতেছিল। সব মিলে কিন্তু তিস্তার আগামী দিনের যে অবস্থা আরও ভয়াবহ হবে বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। মেরি বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিস্তার পানি বৃদ্ধির খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদশা ওসমানী। এবার চলে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের খবরে। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে দেশটির 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে। এবারের ভোটের ফলে বিজেপির নেতৃত্বে এনডিএ ও কংগ্রেসের ইন্ডিয়া জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত শেখ ফাহিমের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত ভারতে এবারের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছিল গত 19 এপ্রিল। প্রায় 1.5 মাস ধরে চলে এই বিশাল কর্মযজ্ঞ। এবারের নির্বাচন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর সামনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ, যা স্বাধীন ভারতের গত 77 বছরের ইতিহাসে বিরল। গত প্রায় 1.5 মাস ধরে ভারত জুড়ে যত প্রচার প্রচারণা সভা করেছেন মোদি, প্রায় প্রত্যেকটিতেই জনগণকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে ঘুরে দাঁড়ানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। আর এই সম্ভাবনার মূলে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া। 2023 সালের জুলাই মাসে গঠিত এই জোটে রয়েছে বিজেপি বিরোধী 26টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের ক্ষমতাসীনও রয়েছে। ফলে বিগত 2 নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচন ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা রয়েছে, তবে কম। আর বিজেপি যদি নির্বাচনে জেতে সেক্ষেত্রে গত 2 নির্বাচনের তুলনায় কম সংখ্যক আসন পাবে দলটি। তবে নির্বাচনে কে জয়ী হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত, কারণ ওই দিনই ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। 21শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি একথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্তের বন্যা বাড়বে, রক্তের বন্যা বাড়বে। কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোশতাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর ১৫ বছর ৪ মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোনো যেন বিপদ না আসে, আর কোনো শত্রু যেন কোনো রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য আর মানে প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মানে প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আপনাদেরকে, আমাদের এডুকেশন আমাদের জন্য, বাংলাদেশ জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি। আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুন রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন। যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। ঘূর্ণিঝড় রেমালের ভয়ঙ্কর ছোবলে বিধ্বস্ত গোটা রামপাল উপজেলা। লণ্ডভণ্ড করে দিয়েছে বসতঘর, গাছপালা ও সড়ক। বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মৎস্য ঘেরো। খোঁজ নেননি কেউই, পৌঁছায়নি ত্রাণ সামগ্রীও। তবে বাগেরহাট জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। রামপাল থেকে সহকর্মী সুজন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিশেহারা উপকূলের মানুষরা ঘূর্ণিঝড় পরবর্তী কোনো সাহায্য না পেয়ে সব হারিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন এখানকার পরিবারগুলো। ঝড় জলোচ্ছ্বাসে প্রতিনিয়ত যাদের সংগ্রাম করে জীবন চলে, তাদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত টেকসই গ্রাম রক্ষা বা বেড়ি বাদ দেওয়া জরুরি বলে জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এই নেতা। যদি এখানে স্থায়ীভাবে এবং মজবুত করে বেড়িবাঁধ বা গ্রাম রক্ষা বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষের জান মালের কম ক্ষতি হবে, পাশাপাশি আপনার এই এলাকার মানুষের জীবন জীবিকাও নষ্ট হবে না। এদিকে জেলা প্রশাসক বলছে উপকূলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। না, আমরা ঘূর্ণিঝড়ের সময় তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে যারা ঢুকেছিল তাদেরকে নিয়ে এসেছি, খাবারের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, তাদের স্যানিটেশনের ব্যবস্থা করেছি। দ্রুত পুনর্বাসন সহ খাদ্য সহায়তার দাবি অসহায় এই মানুষগুলোর। ঢের পাতারি তো নেই, সব একাকার, এবং এখনো পর্যন্ত অনেকে চুলোয়
জাল দেওয়ার মতো ব্যবস্থা নেই, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে। এদিন জ্বর হয়েছে, আমাকে এদিক কোনো লোকজন আসেনি, দেখি নেই, আমাকে না খেয়ে রয়েছে, আমরা বাড়ির সমস্যা করতে রয়েছে। খোঁজগালি চ্যানেল এই নদীটার যত বেড়িবাঁধ আছে আমার রুমদাইপুর গ্রামে সব ভাঙ্গে প্রশ্নাত হয়ে যায়, 4-5 দিন পর্যন্ত অনাহারে থাকে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের নদী ও খালে আজ থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসব্যাপী মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই 3 মাসে সুন্দরবনে পর্যটক প্রবেশের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুন থেকে আগস্ট এই 3 মাসকে সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এই বিষয়টি বন্য প্রাণীর জন্য প্রজনন মৌসুম। সে কারণে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 2021 সালে এই 3 মাস মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবছরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনে প্রাণী ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে সেটিও দ্রুত কাটিয়ে ওঠা যাবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু। শুক্রবার সন্ধ্যায় পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অটোবাইক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জেলার কর্মহীন যুবকের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ট্রাইহুইল অটোবাইক বিতরণ করে পাবনা জেলা পরিষদ। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা 4 আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। এবার বাণিজ্য সংবাদ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে গবাদি পশু প্রস্তুতে ব্যস্ত খামারিরা। জেলার বিভিন্ন ফার্মে ছোট বড় সব ধরনের পশুর যত্ন নিচ্ছেন তারা। ঈদ সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ। মোহাম্মদ কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশুর শেষ মুহূর্তের যত্নে ব্যস্ত খামারিরা। বাগেরহাটে এবার চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পশু লালন পালনে বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন খামারিরা। প্রতিবেশী দেশগুলো থেকে পশু আমদানি হলে লোকসানে পড়বেন বলে জানান তারা। গরু আছে আমদানিগুলোরে ন্যাচারাল খাবার খাওয়ায়, আপনার যেমন চাইলে কত পালিশ, সরিষার খোল, সম্পূর্ণরূপে আপনার ন্যাচারাল পদ্ধতিতে আমরা প্রস্তুত করি এবং সেটা বাগেরহাট পশু সম্পদ অধিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে। এই গোখাদ্যের দামের দিক বিবেচনা করে এস্টাবলিশমেন্ট এবং গরু পারচেস করার যে বিষয়টা, এটা করে ওনারা যেভাবে নির্ধারণ করবেন সেটাই আমরা আসলে করব। পশুর সুস্থতায় নিয়মিত দেখভাল ও নানা ধরনের পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। সবাই কোরবানি দিতে পারবে, গবাদি পশুর কোনো ঘাটতি বাজারে থাকবে না। জেলা প্রশাসন এবং আমরা মিলে সবাইকে নিয়ে একটা মূল্য নির্ধারণ করে দেব। ওই লাইভ ওয়েটের ভিত্তিতে খামারিরও ক্ষতির সম্মুখীন হবে না এবং যারা ক্রেতা এবং ভোক্তা তারাও ক্ষতির সম্মুখীন হবে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে 1,12,413টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন।
এ উপলক্ষে গতকাল চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বাংলাদেশের শিশু মৃত্যুর ঝুঁকি ও ভিটামিন এ এর অভাবজনিত কারণে অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই দিন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য 6 থেকে 59 মাস বয়সী শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে। সকল টিকাদান কেন্দ্র সকাল 8টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে। আইসিসি টি20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। মূল আসর শুরু হওয়ার আগে এটাই টাইগারদের ম্যাচ প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ। তাই জয় পরাজয়ের চেয়ে নিজেদের ঝালিয়ে নেয়াই মূল লক্ষ্য শান্ত বাহিনীর। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30টায় যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি20 বিশ্বকাপ। একই দিন রাত 8:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। এরই সাথে শেষ করবে এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আসন্ন বাজেটেও ঘাটতি মেটাতে নির্ভর করতে হবে বিদেশি অর্থায়নের উপর। প্রকল্প বাস্তবায়নে সঠিক পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে প্লাবিত সিলেটের 8 উপজেলা, পানিবন্দী 6.5 লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ। এবং ভারতের লোকসভা নির্বাচনে চলছে শেষ ধাপের ভোট গ্রহণ। বিজেপির এনডিএ ও কংগ্রেসের ইন্ডিয়া জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।